স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যের বর্তমান মোট জনসংখ্যা 36,71,032 জন। 2011 সালের জনগণনা অনুযায়ী এই হিসেব। রাজ্য বিধানসভায় এই তথ্য লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের মোট জনসংখ্যা 36,71,032। 2011 সালের জনগণনায় অনুযায়ী এই হিসাব। এর মধ্যে 17.4% তফসিলি জাতি, 31.10% তফসিলি উপজাতি এবং 14.3% সংখ্যালঘু। আর 2001 সালের জনগণনার তথ্য অনুযায়ী রাজ্যের উপজাতিদের 19টি কমিউনিটি রয়েছে। 2011 সালের জনগণনায় রাজ্যের জাতিভিত্তিক সাক্ষরতার তথ্য অনুযায়ী এগিয়ে রয়েছে শিখরা। এদের 98.40% স্বাক্ষর। সবচেয়ে পেছনে বৌদ্ধরা, সাক্ষরতার হার 49.20%। জৈনরা 82.90%, খ্রিস্টানরা 66.90%, মুসলিমরা 60.9% এবং সাধারণ 75.4%। রাজ্য বিধানসভার এই তথ্য লিখিতভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এমজিএন রেগা প্রকল্পের সব জব কার্ড হোল্ডারকে 100 দিনের কাজ দেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। বিধানসভায় এ তথ্য পেশ করেন গ্রাম উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। এমজিএন রেগা প্রকল্পের সব জব কার্ড হোল্ডারকে 100 দিনের কাজ দেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। বিধানসভায় গ্রাম উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী দেওয়া তথ্য থেকে এই বিষয়টি উঠে আসে। বিরোধী দলনেতা রতনলাল নাথ, বিধায়ক জিতেন্দ্র সরকার, প্রণব দেববর্মা ও মনোরঞ্জন আচার্য আলাদা আলাদা প্রশ্ন করেছিল রেগার শ্রম দিবস নিয়ে। বিধায়কদের লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী জানান, রেগা প্রকল্পের যত টাকা 2012-13 অর্থ বছরে পাওয়া গেছে তা দিয়ে 4,21,000 পরিবারকে 100 দিনের কাজ দেওয়া যেত, কিন্তু এই টাকা দিয়েই 5,96,520টি পরিবারকে গড়ে 87 দিনের কাজ দেওয়া হয়েছে। উল্লেখ থাকে যে রাজ্যে বর্তমানে 6,36,499 জন জব কার্ড হোল্ডার রয়েছেন। রেগা প্রকল্পের এই কাজের মজুরি শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। যেসব জব কার্ড হোল্ডার বছরে একদিনও কাজ করেননি তার তথ্য বিধানসভায় জানান তিনি। 2012-13 অর্থ বছরে একদিনও কাজ পাওয়ার জন্য দাবি করেননি 1,907 জন। যেসব জব কার্ড হোল্ডার বছরে একদিনও কাজ পাওয়ার জন্য দাবি করেননি সেগুলি বাতিল করা হয়েছে বলে মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান। সব জব কার্ড হোল্ডারকে 100 দিনের কাজ দেওয়ার জন্য 1,204,88,49,000 টাকা প্রয়োজন বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরকে সাজিয়ে তোলা হচ্ছে আরো নতুন ভাবে। নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পরিকল্পনাও। নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী জানান, সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে হবে একটি নতুন শপিং কমপ্লেক্স। সোনামুড়া শহর আরো নতুন ভাবে সাজবে। স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে হবে আরো একটি শপিং কমপ্লেক্স। সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিকের বর্তমান অফিসটি ইতিমধ্যে স্থানান্তরিত হবে। আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী সহ আধিকারিক, সোনামুড়া মহকুমার শাসক শঙ্কর চক্রবর্তী, এসডিপিও তাপস দেব সহ এক প্রতিনিধি দল নতুন স্থানটি পরিদর্শন করেন। সোনামুড়া তহসিলের পাশে নগর পঞ্চায়েত জায়গা দেবে অত্যাধুনিক পুলিশ আধিকারিকের অফিস বাড়ি তৈরির জন্য। জানা যায় 30 লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবনে হবে নতুন এই মহকুমার পুলিশ আধিকারিকের অফিসটি। এক সাক্ষাতে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী জানান, রবীন্দ্র চৌমুহনীতে প্রস্তাবিত শপিং কমপ্লেক্স ছাড়াও ইন্দিরা মার্কেটেও হবে আরও একটি মার্কেট স্টল, যেখানে বেকাররা সুযোগ পাবে ব্যবসা করার, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। ভালো জায়গায় সেখানে ওই ত্রিপুরা সরকারের জায়গায় এসডিএম এর ভালো জায়গায় সেখানে রিপ্লেস করা হতে আসছে। মাননীয় মহকুমা শাসক, নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিউটি অফিসার, পুলিশ আধিকারিক সহ মোটামুটি সবাই একমতে এখানে হলে ভালো হবে। সেই মতো এখন কাগজপত্র ঠিক করা হবে, তারপরে কাজ শুরু হবে। সোনামুড়া বাজারকে, এই কাজটা একটা সোনামুড়া বাজারকে সাজানোর ক্ষেত্রে একটা ভূমিকা গ্রহণ করবে। আর আমাদের ইন্দিরা মার্কেট এবং দৈনিক বাজার, এই দুটাকেও আমাদের সেখানে আমাদের নগরের পরিকল্পনার মধ্যে আছে বাজারকে সুন্দর করার জন্য এবং
নগর পঞ্চায়েত এলাকার মধ্যেও বিভিন্ন বেকার যুবক যারা আছে তাদের কিছু করার জন্য, ব্যবসা করে বাঁচার জন্য তাদের কিছু স্টলের প্রয়োজন, সে ধরনের যাতে করা যায় এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। তাছাড়া সোনামুড়া শহরের সমস্ত আবর্জনা ও জঞ্জাল মুক্ত করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাম্পিং হাউস করা হয়েছে খেদাবাড়ি পঞ্চায়েতের শেষ প্রান্তে। শহরের আবর্জনা ফালানোর জন্য ডাম্পিং সেন্টারের জন্য আমাদের খেদাবাড়ি মৌজার শেষ প্রান্তে আর্মি ক্যাম্পের উত্তর দিকে ওইখানে আমরা একটা জায়গা দেখেছি। ইতিমধ্যে এটার কাজ শুরু হবে যাতে শহরের আবর্জনাগুলি সেখানে ফেলানো যায়। ইতিমধ্যে এটাও চূড়ান্ত হয়েছে। তাছাড়া সোনামুড়া থানার অত্যাধুনিক নতুন দ্বিতল ভবনেরও কাজ শুরু হবে। অফিস এবং ব্যারাক মিলে পুরো কমপ্লিট যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা করতে হবে। তো ওইটাও সরকারি জায়গা আর এটাও সরকারি জায়গা। সেখানে যেহেতু শহরের উপরে এসডিপি অফিসটা এখন আছে, সেখানে বর্ষাকালে অনেক জলটল হয়, তো সেই ল্যান্ড ডেভেলপমেন্ট করে সেখানে একটা শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের পরিকল্পনা আছে। তার জন্য আমরা অলরেডি প্রপোজালও পাঠিয়েছি। আর সেই জায়গার পরিবর্তে আরেকটা সরকারি জায়গাতে এসডিপি অফিসটা পাশাপাশি একটা ল্যান্ডে করার জন্য আমরা সাইট ভিজিট করেছি আজকে। থানার জন্য একটা নতুন বিল্ডিং স্যাংশন হয়েছে অলরেডি। এটা পুলিশ মডার্নাইজেশন ফান্ড থেকে আমাদের আরডিকে বানানোর জন্য দেওয়া হয়েছে। ওনারা সম্ভবত এই বছরই কাজ শুরু করছেন। কত টাকার মধ্যে বাজেট? থানার বিল্ডিংটা মেলাঘর এবং যাত্রাপুর থানাতে যে বিল্ডিংটা হয়েছে অনেকটা সেই মডেলিং, অনেকটা সেম বাজেট। জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এক পশলা বৃষ্টিতে সকাল থেকে জলমগ্ন রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তা, যার মধ্যে রয়েছে আইজিএম রোড, শকুন্তলা রোডের মতো শহরের মূল সড়কগুলি। পৌরসভা এ ব্যাপারে নির্বিকার। সকাল থেকেই রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তা চলে গেছে জলের নিচে। এটা আগরতলা রাজধানীর একটি চিরাচরিত চিত্র। সামান্য বৃষ্টি হলেই রাস্তার পাশের ড্রেনের জল চলে আসে রাস্তায়। আজ সকালে এক পশলা বৃষ্টির পর এমনই চিত্র দেখা গেল রাজধানীর বিভিন্ন রাস্তাগুলি। রাজধানীর শকুন্তলা রোড, আইজিএম রোডের মতো রাস্তাগুলিতেও জমেছিল প্রচুর জল। এমনকি আগরতলা পৌরসভা সংলগ্ন রাস্তাটিও ছিল জলের নিচে। ফলে অফিস টাইমে রাস্তা দিয়ে চলাফেরা করা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আগরতলার বিভিন্ন রাস্তার পাশের ড্রেনগুলি যদি আগে থেকেই পরিষ্কার করা হতো তাহলে হয়তো এমনটা হতো না। ড্রেনগুলি আগে থেকেই বিভিন্ন আবর্জনায় ভর্তি হয়ে থাকার ফলে সামান্য বৃষ্টিতেও রাস্তার উপর জল জমে যাচ্ছে। কিন্তু দিনের পর দিন সাধারণ মানুষ একই সমস্যার সম্মুখীন হলেও রাজ্যের একমাত্র পৌরসভার নেই কোনো হেলদোল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের চিটফান্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। কসমিক গ্রুপ নামে একটি চিটফান্ড সংস্থার নামে পশ্চিম থানায় মামলা করল কিছু এজেন্ট ও আমানতকারী। কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। চিটফান্ড নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যে। সারদাকাণ্ডের পর চিটফান্ড নিয়ে মানুষের আতঙ্ক বেড়ে গেছে। প্রতিদিনই আমানতকারীরা চিটফান্ডের অফিসগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। সেই সাথে পাল্লা দিয়ে চলছে পুলিশ ও প্রশাসনের দৌড়ঝাঁপ। আজ আগরতলা উমাকান্ত বিদ্যালয়ের সামনে জড়ো হয়েছে কিছু সংখ্যক এজেন্ট ও আমানতকারী। তাদের অভিযোগ কসমিক গ্রুপ নামে একটি চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে। আমানতকারী ও এজেন্টরা জানায় যে কোম্পানি তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে তালবাহানা করছে। আমানতকারীদের তারিখের পর তারিখ দিয়েও তাদের পাওনা টাকা মিটিয়ে দিচ্ছে না। ফলে এজেন্ট ও আমানতকারীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তাই তারা আজ একসাথে জড়ো হয়ে কসমিক গ্রুপ নামে ওই চিটফান্ড কোম্পানির নামে পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করে। বন্ধ হওয়ার পরে আমানতকারীরা তাদের টাকা পয়সা ফেরত দিতে পারছে না এবং এজেন্টরা লাঞ্ছনা প্রতিনিয়ত আমানতকারী সবসময় চলছে এবং ম্যানেজমেন্টের কাছে ম্যানেজমেন্ট যে সেই তারিখ গেলাম বিগত 3 বছর ধরে এই তাদের তার বানা চলছে। আজকে কেন আপনাদের আজকে এসে আমরা মোটামুটি একটা আমরা সিদ্ধান্ত করেছি যে তারা ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিতে চায়। আজকে আমরা ভাবছি আমরা
পশ্চিম করে ভারত একটা দেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বনাঞ্চলে বাঘ নেই, হাতি রয়েছে প্রায় 59টি। বিধানসভায় আজ এই তথ্য জানালেন বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের বনাঞ্চলে বাঘ নেই, হাতি রয়েছে 59টি। একই সময়ে লাইন বরাবর বনের ভিতর দিয়ে পায়ে চলাকালীন প্রত্যক্ষ গণনায় সংখ্যা নির্ধারণ করা হয়। বিধানসভায় একথা জানালেন বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া টাউন হলে আগামীকাল হবে প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য আরবের রহমানের স্মরণ সভা। সোনামুড়া পার্টির বিভাগীয় কমিটির উদ্যোগে হবে এই স্মরণ সভা। সোনামুড়া টাউন হলে আগামীকাল অনুষ্ঠিত হবে প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য আরবের রহমানের স্মরণ সভা। পার্টির সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে হবে এই স্মরণ সভা। গত 28শে এপ্রিল ভোর 5টায় আগরতলা জিবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রয়াত আরবের রহমান ছিলেন সোনামুড়া বিভাগের কৃষক আন্দোলনের অন্যতম নেতা। 1973 সালে তিনি সিপিআইএম পার্টির সভ্যপদ লাভ করেন। 1978 সালে বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথম জয়লাভ করেন। তারপর 1983 সালে তিনি এই কেন্দ্র থেকেই পুনরায় জয়লাভ করেন। তিনি 1978 সাল থেকে 1988 সাল পর্যন্ত ত্রিপুরা সরকারের বনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রয়াত আরবর রহমান সোনামুড়া কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। এলাকায় এবং পার্টিতে তিনি মাস্টারদা বলে পরিচিত ছিলেন। তিনি একজন সৎ এবং ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি পার্টির সোনামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন। 28শে এপ্রিল তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সমগ্র বিভাগে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে ডাম্পিং স্টেশন থাকলেও নগর পঞ্চায়েতের কর্মীরা রাস্তার পাশে আবর্জনা ফেলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এর প্রতিবাদে 4 ঘন্টা রাস্তা অবরোধ করে। পরে নগর পঞ্চায়েতের সুপারভাইজারের অনুরোধে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। কৈলাসহর নগর পঞ্চায়েতের ডাম্পিং এর জায়গায় আবর্জনা ফালানো নিয়ে লংরির পাড় এলাকার টিকে রোডে সকাল 8টা থেকে অবরোধ করে এলাকার জনসাধারণ। দীর্ঘ 4 ঘন্টা অবরোধ থাকার পর কৈলাসহর নগর পঞ্চায়েতের সুপারভাইজার সজল কান্তি দেব এসে রাস্তা অবরোধ তুলেন। 4 ঘন্টা রাস্তা অবরোধে অফিস যাত্রী থেকে শুরু করে পথচারীদের নাকাল হতে হয়েছে। কৈলাসহর নগর পঞ্চায়েতের প্রায় 15 বছর আগে লংরির পাড়ের ডিকে রোড সংলগ্ন স্থানে একটি ডাম্পিং গড়ে তুলে ওই ডাম্পিং এর জায়গায় নগর পঞ্চায়েতের সমস্ত ময়লা আবর্জনা ফালানো হয়। ডাম্পিং এর সমস্ত জায়গার ভিতরে খালি থাকলেও ওই কৈলাসহর নগর পঞ্চায়েতের সাফাই কর্মীরা নোংরা আবর্জনা গাড়ি দিয়ে ডিকে রোডে ফেলে দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে এলাকার মানুষ বেশ কয়েকবার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান জয়ন্ত চক্রবর্তী ও স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান কান্তিলাল দেবকে জানান যে এই আবর্জনাগুলি রাস্তায় ফেলে দেওয়ার কারণে এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা দুর্গন্ধে থাকতে পারছে না। আজ সকালেও আবর্জনাগুলি রাস্তায় ফেলার পর এলাকার মানুষ জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। ডাম্পিং এর বাউন্ডারির ভেতরের জায়গা দখল করে ঘর তৈরি করে রয়েছেন পারুল বর্মন নামে এক মহিলা। ওই মহিলা বোতল ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী জড়ো করে বিক্রি করছেন। এলাকাবাসীর অভিযোগ, মহিলা বোতল ভেঙে রাস্তার উপর ফেলছেন। স্যার কয়েকবার জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে, প্লাস এখানে আরো 2-3 বার এদেরকে দাঁড়া করাইয়া বালাটাকে জিজ্ঞেস করা হয়েছে। তারা কইছে আর বাইরে করবে না। তখন তারা বললো যে ডোজার দিয়ে একবার সাফ করলো, সাফ করার পরও তখন আবার নোংরামে শুরু করছে। আর একজন ভদ্রমহিলাকে রাখছে ভিতরে, ওইটা নিয়ে তারা বোতলের ব্যবসা করে। আর প্লাস এখানে একটা স্কুল আছে, ছোট বাচ্চা কাচ্চা, যেমন এই যে গাড়ি বাইক কোনো কিছু এদিক দিয়ে আসা যাওয়া করতে হইলে তাহলে মুখে কাপড় দিয়ে যাইতে লাগে। আমার ঘর এখান থেকে জোর হইলে 25 হাত দূরে, 40 হাত ধরেন, 40 হাত দূরে আমার ঘর। ঘরের টিকার মতন ক্ষমতা নাই, ভাত খাওয়ার মতন ক্ষমতা নাই। আশেপাশে পোলাভাইন ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ হইতেছে, কোনো তারা অ্যাকশন নেয় না। তারা আজকে আমরা এই রাস্তা অবরোধ একমাত্র কারণটা হলো যে নগর পঞ্চায়েতের যত ময়লা সমস্ত জিনিস আমাদের এখানে যাতে পালনটা বন্ধ হয়। এটা সাইডে দিয়ে অনেক জায়গা খালি আছে, যেটা অনেক বাইরে ফলাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এই যে একটার মধ্যে দুর্গন্ধে আমরা থাকতে পারি না, ভাত খাইতে পারি না, শিশুরা বমি করতেছে, এই সমস্ত ব্যাপার যাতে বন্ধ হয় এই জন্য আমাদের আজকের রাস্তা অবরোধ।
বারবার একটু আগে যিনি কয়ে গেছেন যে ডিএম আওয়ার পরে আমরা এই রাস্তা অবরোধ তুলব, এর আগে আমরা রাস্তা অবরোধ তুলতাম না। এটা এই নিয়ে 4th টাইম রাস্তা অবরোধটা চলছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলে পারুল বর্মন জানান যে কৈলাসহর নগর পঞ্চায়েতের সুপারভাইজার সজল দেব তাকে ঘর তৈরি করার অনুমতি দিয়েছেন। যদিও সজল দেব এই কথা স্বীকার করে মহিলাকে জায়গা খালি করে দেওয়ার জন্য বলেছেন। কথা দিচ্ছে আমরা বলছি। আপনারা সজল বাবু সুপারভাইজার, হ্যাঁ সুপারভাইজারের নেতৃত্বে এখানে বসেন নি? হ্যাঁ। ওই এখানে বসিয়ে যে আপনারা এখানে বোতলের ব্যবসা করছেন? না, ব্যবসা করছি না, ছোট করছি, একেবারে গাড়ি নেবো বিক্রি করবো, এগুলো ছোট করিয়া একেবারে বিক্রি করে নিয়ে যাবো। ব্যবসা করতেছেন এখানে বসিয়া? এটার পারমিশন কি নগর পঞ্চায়েত আপনারা দিয়েছে? না দিলে এনে বসতে পারি, কষে তোমরা কথা দিছি তো কিছু বসছি এখানে। আমরা তো জমিটা খাইলাম না, নিলাম না মাথায়। আমরা এই মার্কেটটা টোকাইলে শেষ হলে না আমরা চলে যাবো। আমরা কি জীবন তোরা এখানে থাকবো? এর জন্য কি আপনারা নগর পঞ্চায়েতকে ট্যাক্স দিচ্ছেন? হ্যাঁ, ট্যাক্স কি দিচ্ছেন? আমি এটা কি ট্যাক্স দেবো? আমার ছেলে ওখানে চাকরি করে, এটা কি ট্যাক্স দেবো? তার দখল উমের আশায় বসছি আমরা। আমার ছেলে ওখানে চাকরি করে, ওর আশায়, বাবুর আশায় ওইখানে কয়েই বসছি। এখানে বলো, আপনি বিচার করুন। কোথায় 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 চাকরি করে? ওই নদী বাড়ির চাকরি করে। আপনার ছেলে হ্যাঁ। নাম কি? নাম কি? নিবিন বর্মন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের ক্রমবর্ধমান শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ এক মোমবাতি মিছিল সংগঠিত করল ধর্মনগরের যুবক যুবতীরা। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দেশের ও রাজ্যের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ ও রাজ্য। রাজ্যের বিভিন্ন স্থানে এ সমস্ত ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সমাজের সকল অংশের মানুষ। আর এরই অঙ্গ হিসাবে আজ ধর্মনগর শহরেও হয় একটি মিছিল। ধর্মনগরের যুবক যুবতী সহ বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আজ ধর্মনগর শহরে সংগঠিত করল একটি মোমবাতি মিছিল ও নীরব প্রতিবাদ। সন্ধ্যা 6:30 ধর্মনগর শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই মিছিলটি। তারপর বড়দিঘির পার হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমাও করে তারা। এই মিছিলের মধ্য দিয়েই এইসব শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এই ঘৃণ্য ঘটনা যাতে আর না ঘটে তারই বার্তা দেওয়া হয় সমাজের সকল অংশের মানুষের কাছে। আপাতত তো সেই বাসি আমার ধর্মনগরে অন্তত পক্ষে। সমস্ত ত্রিপুরা রাজ্যের মেয়েদের সম্বন্ধে মেয়েদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে, আরো অনেক সচেতন হতে হবে, তারপর আরো ইয়ে করতে হবে, এই ধরনের প্রচেষ্টা এগিয়ে আসতে হবে ছেলেদের সাথে। আজ এখানে অনেক ছেলেরা আছে, মেয়েরাই নেই, মেয়েদের জন্য এরকমই কিছু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।